হে গাইস, সবাইকে স্বাগত জানাই এসবি আর্ট স্টুডিও নিউ এক ভিডিওতে। তো ফ্রেন্ড, আজকের আমরা দেখব কোকোনাট সেল দিয়ে কীভাবে কাপ তৈরি করা যায়। কোকোনাট সেল, যাকে আমরা সাধারণত বলে থাকি নারকেলের মালা, তো এই নারকেলের মালা দিয়ে কাপ তৈরি। এই যে দেখছো এমনই। কীভাবে এটা আমি তৈরি করলাম বলা ভালো, যে তোমরা এটা কীভাবে তৈরি করবে খুব সহজ পদ্ধতিতে, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো কীভাবে এটা তৈরি করবে সেটা জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখতে হবে। ভিডিওতে যাওয়া যাক, দেখা যাক কীভাবে এটা তৈরি করা হলো। প্রথমে একটি নারকেল নিতে হবে। নারকেলটি ছোটো হোক বড়ো হোক যে কোনো একটা সাইজের হলে হবে। তারপরে নারকেলের গায়ে একটি ছোট ছিদ্র করতে হবে, কারণ নারকেলের ভিতরে যে জল রয়েছে সেই জলটা সহজে বাইরে বার করে নিয়ে আসা যায়। দেখুন জলটা বাইরে বার করা হচ্ছে। এরকমভাবে জলটা পুরো বাইরে বার করে নেওয়ার পরে নারকেলের গায়ে একটি পেন্সিল দিয়ে রাউন্ড করতে হবে, এবং সেই রাউন্ড বরাবর কোনো একটা কাটার দিয়ে ভালোভাবে সমানভাবে একদম পুরো কেটে নিতে হবে। নারকেলের চারিদিকে অল্প অল্প করে রাউন্ড বরাবর কাটতে হবে, এমনভাবে কাটলে পুরো নারকেলটা সমানভাবে একদম কাটা যায়। দেখুন নারকেলটা পুরো সমানভাবে কাটা হয়েছে। সেল থেকে আরও 3টে অংশ কাটতে হবে, যেগুলো কাজে লাগবে কাপের নিচের অংশ এবং কাপের ডান্ডি তৈরি করার জন্য। যে অংশগুলি কাটা হয়েছে সেই অংশগুলি ভালোভাবে ঘষে মসৃণ করবে, কারণ যত ভালো মসৃণ করবে তত কাপের লুকটা ভালো আসবে। কাপের এই অংশটি ভালোভাবে মসৃণ করবে, কারণ কাপের যত সৌন্দর্য কাপের এই অংশটির উপরে। অংশগুলি মসৃণ করার জন্য এখানে আমি সিরিজ কাগজের ব্যবহার করেছি। সিরিজ কাগজ ব্যবহার করলে এগুলো ভালোভাবে মসৃণ করা যায়। কাপের নিচের অংশ ও ডান্ডি তৈরির জন্য যে 3টি অংশ কাটা হয়েছিল সেই 3টি অংশ ভালোভাবে ঘষে মসৃণ করে নিতে হবে। কাপের নিচের অংশটি ভালোভাবে মসৃণ করার কারণ হলো কাপটি যখন কমপ্লিট হবে, যখন নিচে বসাবে তখন উঁচু নিচু না হয়। ডান্ডি তৈরির জন্য যে 2টি অংশ কাটা হয়েছিল সে দুটিও ভালোভাবে ঘষে মসৃণ করবে। ডান্ডি তৈরি হয়ে গেলে হাতে যখন ডান্ডিটা ধরবে তখন হাতে যেন অমসৃণ না লাগে। মসৃণ করা হয়ে গেলে সেই অংশগুলি নিয়ে জলে ভালোভাবে ধুয়ে নেবে। সিরিজ কাগজ দিয়ে যখন এগুলি ঘষে মসৃণ করা হচ্ছিল তখন এর গায়ে যে ধুলো লেগে গিয়েছিল সেই ধুলোগুলো জল দিয়ে ধুইলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে পরিষ্কার করবার পর কোনো শুকনো কিছু দিয়ে এর গাগুলি ভালোভাবে মুছে নেবে। কাপের যে নিচের অংশটি রয়েছে তার গায়ে আঠা দিয়ে তার সঙ্গে কাপের যে মেন বডিটা সেটা লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর আঠা দিয়ে চারপাশে শক্তভাবে আরেকবার জুড়ে দেবে, যেন খুলে না চলে আসে। ডান্ডি তৈরির জন্য যে 2টি অংশ কাটা হয়েছিল সেই 2টি গ্লু দিয়ে ভালোভাবে জুড়ে নেবে, এবং দেখে নেবে যে 2টি ভালোভাবে একটা অপরের সঙ্গে জুড়েছে কিনা। তারপরে ডান্ডিটার এক প্রান্তে আরেকবার গ্লু দিয়ে কাপের যে মেন বডি রয়েছে তার সঙ্গে আটকে দেবে, এবং দেখে নেবে যে কাপের গায়ে ডান্ডিটা ভালোভাবে আটকেছে কিনা। সেলের গায়ে যদি কোথাও গর্ত থাকে তো সেখানে কাঠের গুঁড়ো প্রথমে দেবে, তারপরে তার উপরে ফেভিকুইক আঠা দিয়ে জায়গাটা ভালোভাবে পূরণ করে নেবে। এখানে আমি ফেভিকুইক আটার কথা বলছি, তার কারণ ফেভিকুইক আটা খুব তাড়াতাড়ি জোড়া লাগিয়ে দেয় এবং খুব শক্তভাবে জোড়া লাগে। একইভাবে কাপের যে নিচের অংশটি জোড়া রয়েছে সেই জোড়ায় অংশগুলিতে কাঠের গুঁড়ো প্রথমে দিয়ে দেবে, তারপরে তার উপরে ফেভিকুইক আঠা দিয়ে জায়গাগুলি ভালোভাবে জমিয়ে দেবে। এখানে কাঠের গুঁড়ো আর ফেভিকুইক আঠা ইউজ করার কারণ যে অংশগুলিতে জোড়ায় স্থান রয়েছে সেই অংশগুলি অত সহজে ছেড়ে আসবে না। কাঠের গুঁড়োর উপরে এমনভাবে সম্পূর্ণ জায়গাটা ফেভিকুইক আঠা দিয়ে ভালোভাবে জুড়ে দেবে। ডান্ডিতেও যে অংশগুলিতে জোড়ায় স্থান রয়েছে সেখানে কাঠের গুঁড়ো আর আঠা দিয়ে দেবে। ডান্ডিটা অবশ্যই খুব ভালোভাবে জোড়া দরকার, কারণ কাপটি যখন কমপ্লিট হবে পুরোপুরি তখন ডান্ডি ধরে তুললে কাপের গায়ে থেকে যেন কাপের ডান্ডিটা ছেড়ে না চলে আসে। পুরো জায়গাটা এমনভাবে কাঠের গুঁড়ো আর আঠা দিয়ে ভালোভাবে জমিয়ে দেবে। যে জায়গাগুলি খুলে চলে আসার ভয় রয়েছে সেই স্থানগুলি প্রতিটা জায়গায় কাঠের গুঁড়ো আর আঠা দিয়ে জমিয়ে দেবে। এখানে প্রতিটা জায়গায় ফেভিকুইক আঠা ব্যবহার করবে, অন্য কোনো আঠা ব্যবহার করার কোনো দরকার নেই। ফেভিকুইক আঠা এখানে বেশিভাবে একটু ব্যবহার করবে, কারণ অল্প করে যদি ইউজ করো তাহলে জায়গাগুলি ভালোভাবে নাও জুটতে পারে। কাঠের গুঁড়োর উপরে কোথাও যেন আঠা দিতে বাকি না থাকে।
দেখো কাপের প্রতিটা অংশ ভালোভাবে জুড়ে গিয়েছে। আমি এখানে একটা আইসক্রিমের কাঠি নিয়েছি, যেটা কাজে লাগবে নারকেলের ভিতর থেকে জল বার করার জন্য। যে ছিদ্রটা করা হয়েছিল সেই ছিদ্রটা বন্ধ করার জন্য রাউন্ড করে কেটে নিয়ে এটাকে নিয়ে সস্তানে বসিয়ে দেওয়া হলো। তারপরে এর উপরে কাঠের গুঁড়ো চারপাশ থেকে ভালোভাবে দিয়ে দেওয়া হলো। কাঠের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর উপরে ফেভিকুইক আঠা দিয়ে ভালোভাবে জায়গাটা শক্তভাবে জুড়ে নেওয়া হচ্ছে। এবার কাপের ভিতরের দিকের অংশটাও একই প্রসেসে জুড়ে নিতে হবে। এখানে যদি শুধু একটা পাশ জুড়তাম তাহলে আরেকটা পাশ থেকে খুলে চলে আসার ভয় থাকতো, তাই জন্য এখানে দুটো পাশ জুড়তে হবে। এবার কাপটিকে ডিজাইন করার সময় পেন্সিল দিয়ে এমনভাবে কাপের এক পাশে দাগ কেটে নিতে হবে, কাপের আরেকটি পাশেও এমনভাবে দাগ কেটে নিতে হবে। এই যে দাগ কাটা হলো, এই দাগের মাঝখানে সাদা রঙ করতে হবে। তোমরা চাইলে এখানে অন্য কোনো রঙ ইউজ করতে পারো নিজেদের ইচ্ছা মতন, যে রঙটা তোমাদের ভালো লাগবে। পেন্সিল দিয়ে যে দাগ দুটি কাটা হয়েছে এর মাঝখানে পুরো অংশটা সাদা রঙ দিয়ে ভরাট করতে হবে। এখানে মোট 4টি জায়গায় সাদা রঙ করতে হবে। প্রথমত দুটি যে দাগ কাটা হয়েছিল পেন্সিল দিয়ে সেই দাগের মাঝখানে, তারপরে ডান্ডিতে, কাপের নিচের অংশে এবং কাপের ভিতরের অংশে। এখনও পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করো, অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যার ফলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে তোমার ফোনে ইউটিউব নোটিফিকেশানে চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। যে 4টি জায়গার কথা বললাম এই 4টি জায়গা পুরোটা সাদা রঙে ভরাতে হবে, এখানে অন্য কোনো রঙ দিলে হবে না। এবার সাদা রঙের ধার বরাবর নীল বা আকাশি বা যে কোনো কালার দিয়ে রাউন্ড কেটে নিতে হবে যে জায়গাটা রঙ করা বাকি আছে। তারপরে যে রঙ দিয়ে রাউন্ড কেটেছো সেই রঙ দিয়ে পুরো জায়গাটা ভরাট করে নিতে হবে। রঙ করার সময় খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে রঙটা করা জরুরি, কারণ একটি রঙের ভিতরে যদি আরেকটি রঙ চলে আসে তাহলে দেখতে খারাপ লাগবে। তাই রঙটা করার সময় মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। আমি এখানে আকাশি রঙ ইউজ করেছি রাউন্ড করার জন্য, তো ভিতরে যে রঙটা ইউজ করব সেটা আকাশি রঙই ইউজ করব এবং পুরো জায়গাটা ভরাট করতে হবে আকাশি রঙ দিয়েই। তোমরা চাইলে এখানে অন্য কোনো রঙ ইউজ করতে পারো। পুরো জায়গাটা এখানে আকাশি রঙ দিয়ে ভরাট করতে হবে, কোনো জায়গায় যেন বাদ না পড়ে। কাপটির প্রথম স্টেপে রঙ করা শেষ, এবার হচ্ছে দ্বিতীয় স্টেপে রঙ করা হবে। এখানে যে আকাশি রঙটা রয়েছে দ্বিতীয় স্টেপে এই আকাশি রঙের উপরে হলুদ রঙের পয়েন্ট দিয়ে ভরাতে হবে। আমি এখানে হলুদ রঙ ইউজ করেছি, তার কারণ আকাশি রঙের উপরে হলুদ রঙ দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে এখানে অন্য কোনো রঙ ইউজ করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। আমি যেমন পয়েন্টগুলো করছি ঠিক এমনভাবে পয়েন্টগুলো করবে। পয়েন্টের সাইজ খুব বড় হবে না, খুব ছোটও হবে না, মাঝারি রঙের পয়েন্ট দিয়ে পুরো জায়গাটা ভরাট করতে হবে। দেখো পুরো আকাশি রঙটা হলুদ রঙের পয়েন্ট দিয়ে ভরাট করা হয়েছে। এবার যে সাদা রঙটা রয়েছে সাদা রঙের উপরেও পয়েন্ট দিতে হবে, তবে এখানে হলুদ নয় অন্য কোনো রঙ দিতে হবে। এখানে আমি কালো রঙ ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো রঙ ইউজ করতে পারো, কারণ এখানে সাদার উপরে কালোটা বেশি ভালো লাগবে। পয়েন্ট করা হয়ে গেলে আর কিছু করার দরকার নেই, কাপটি এখানেই কমপ্লিট হবে।